হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং 24/7। তো এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান পলিটির অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিন্তু 4 নম্বর পর্ব। তো 1 থেকে 3 কিন্তু এর আগে পাবলিশ হয়েছে, যারা কিন্তু দেখোনি তারা কিন্তু অবশ্যই 1 থেকে 3 কিন্তু দেখে নিও। এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন করানো হচ্ছে কলকাতা পুলিশ আসন্ন WBP এবং কিন্তু রেলওয়ে গ্রুপ ডির যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য, এবং বেছে বেছে কিন্তু সমস্ত ডিটেলস না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু করানো হচ্ছে। তো 1 থেকে 3 অবধি যত অবধি হয়েছে তারপর থেকে কিন্তু এই 4 নম্বর পার্টে কিন্তু শুরু হবে। তো অবশ্যই কিন্তু তার জন্য এটা দেখার পর কিন্তু তোমরা গিয়ে 1, 2 এবং 3 নম্বর কিন্তু পার্টটাও একটু দেখে নিও। তো চলো, আগের দিন কিন্তু বিভিন্ন ধরনের যে সোর্সগুলো সেই সোর্সগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম ইন্ডিয়ান কনস্টিটিউশনের। তো আজকে কিন্তু আমরা প্রথম একবারে ইন্ডিয়ান কনস্টিটিউশনের একদম ফার্স্ট যে মানে একদম কী বলে প্রস্তাবনা, একদম যে শুরুর যে অংশ সেখান থেকে কিন্তু আমরা ডিটেলসে একটু পড়া শুরু করব। তো প্রথমেই দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং কী নিয়ে আজকে আলোচনা হবে। আজকের আলোচনা কিন্তু হবে দ্য প্রিঅ্যাম্বল, অর্থাৎ কিন্তু প্রস্তাবনা অংশটাকে নিয়ে। তো প্রস্তাবনা অংশ নিয়ে কিন্তু আজকের আলোচনা হবে। তো প্রথম পয়েন্ট দেখো কী বলেছে, যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশটির ধারণা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা যে অংশটি অর্থাৎ দ্য প্রিঅ্যাম্বল সেটা কিন্তু নেওয়া হয়েছে আমেরিকান কনস্টিটিউশন থেকে। এবং এর উল্লেখযোগ্য বিষয় এটি যে আমেরিকান সংবিধান হলো প্রথম প্রস্তাবনাযুক্ত সংবিধান সারা পৃথিবীর মধ্যে। তাহলে কোশ্চেন যদি দেয় যে কোন সংবিধান পৃথিবীর মধ্যে সর্বপ্রথম প্রস্তাবনাযুক্ত বা প্রিঅ্যাম্বল যুক্ত হয়েছিল, তো উত্তর কী হবে? উত্তর কিন্তু হয়ে যাবে আমেরিকান কনস্টিটিউশন। অর্থাৎ কিন্তু আমেরিকার সংবিধান কিন্তু পৃথিবীর মধ্যে সর্বপ্রথম প্রিঅ্যাম্বল যুক্ত বা প্রস্তাবনাযুক্ত কিন্তু সংবিধান। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের জন্য এখানে নোট করা হয়েছে। তো দেখো তারপর, তো 2 নম্বর পয়েন্টে আমরা যাই। বলছে প্রস্তাবনা অংশটি তৈরি হয়েছে জওহরলাল নেহরুর অবজেক্টিভ রিজলিউশনের উপর ভিত্তি করে। তো জানো তোমরা যে জওহরলাল নেহরু তিনি কী করেছিলেন? অবজেক্টিভ রিজলিউশনের উত্থাপন করেছিলেন। তো সেই অবজেক্টিভ রিজলিউশনের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কী হয়েছিল, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রিঅ্যাম্বল অর্থাৎ যে প্রস্তাবনা অংশ সেটা কিন্তু এরই একটা অন্য রূপ। তো কী বলছে তারপর, এটি কিন্তু কনস্টিটিউট অ্যাসেম্বলি দ্বারা গৃহীত হয়েছিল 13ই ডিসেম্বর 1946 সালে। তো কত সালে গৃহীত হয়েছিল? 13ই ডিসেম্বর 1946 সালে কিন্তু এটি গৃহীত হয়েছিল। আরেকবার একটু দেখে নিই যে প্রস্তাবনা অংশটি কিন্তু তৈরি হয়েছে জওহরলাল নেহরুর অবজেক্টিভ রিজলিউশন দ্বারা, এবং এটি কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্বারা গৃহীত হয়েছিল কত সালে? 1946 সালে 13ই ডিসেম্বর। তো এত অবধি আশা করি কারোর বুঝতে অসুবিধা নেই। যদি অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে, এবং যারা নোট করার করে নাও এবং যারা স্ক্রিনশট নাও তারা কিন্তু অবশ্যই এখান থেকে নিয়ে নিতে পারো। তো আমরা নেক্সট পরের পেজে যাব। তো প্রস্তাবনা অংশকে বিভিন্ন জন বিভিন্ন নামে একটু মানে মন্তব্য বা কমেন্ট করেছিলেন সেই প্রস্তাবনার সম্পর্কে। তো সেখান থেকে কিছু 3টে গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জন্য করানো হচ্ছে। তো দেখো প্রথমেই একদম কী বলেছিলেন, প্রথমেই কিন্তু বলা হয়েছে আইডেন্টিটি কার্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আইডেন্টিটি কার্ড অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের আইডেন্টি কার্ড প্রস্তাবনা, এই যে মন্তব্য এটা কে করেছিলেন? এটা মন্তব্য করেছিলেন কিন্তু N.A. পালকিওয়ালা। ঠিক আছে, N.A. পালকিওয়ালা তাহলে কী বলেছিলেন? আইডেন্টিটি কার্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন কিন্তু বলেছিলেন N.A. পালকিওয়ালা। তো নেক্সট তারপরটাই আমরা চাই পলিটিক্যাল হরোস্কোপ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ পলিটিক্যাল হরোস্কোপ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এটি বলেছিলেন K.M. মুন্সি। নামটা তোমাদের খুবই পরিচিত, K.M. মুন্সি কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিঅ্যাম্বলকে বলেছিলেন পলিটিক্যাল হরোস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো নেক্সট সোল অফ দ্য কনস্টিটিউশন, তো এটা কে বলেছিলেন? এটা কিন্তু বলেছিলেন ঠাকুরদাস ভার্গব। তোমরা যা যা বলতে পারো ঠাকুরদাস ভার্গব। তো সোল অফ কনস্টিটিউশন কে বলেছিলেন প্রিঅ্যাম্বলকে? ঠাকুরদাস ভার্গব। তো এই 3টে থেকে কিন্তু অনেকবারই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। তো তোমরা আমাকে বলবে যে ভারতীয় সংবিধানের প্রবেশ পথ এই প্রিঅ্যাম্বল এটা কে বলেছিলেন, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে এসে জানিয়ে যাবে উত্তরটা। তো নেক্সট যারা স্ক্রিনশট নাও তারা কিন্তু নিয়ে নাও, তারপর কিন্তু আমরা পরের পেজে যাব। তো চলো, তো কী বলেছে এবার কি বিষয়ে আলোচনা হবে? প্রস্তাবনা সংশোধন বিষয়ে কিছু মামলা বা সংশোধন করার জন্য একটা মামলা হয়েছিল। সেই মামলাটা কি? কেশবানন্দ ভারতী কেস। এটা কত সালে? 1973 সালে। তো কি বলছে? 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় ভারতীয় সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে। তো কী রায়? এবং বলা হয় যাতে কিনা সেই রায়তে বলা হয়েছিল যে প্রস্তাবনা হলো সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ এই মামলার আগে পর্যন্ত প্রস্তাবনার ঠিক যে উপস্থিতি সেটা কোন জায়গায় সেটা নিয়ে একটু কিন্তু মেঘাচ্ছন্ন বা ছিল।
তো এই রায়ের পর বা এই ঘোষণার পর কিন্তু সেটা আর থাকলো না। তো প্রস্তাবনাকে সুপ্রিম কোর্ট কী রায় দিল, যে প্রস্তাবনা কিন্তু ভারতীয় সংবিধানেরই একটা অবিচ্ছেদ্য অংশ এবং এটাকে সংশোধন করা যাবে, অবশ্যই যাবে, কিন্তু কত নম্বর ধারা অনুযায়ী, 368 নম্বর ধারা অনুযায়ী কিন্তু একে সংশোধিত করা যেতে পারে। অর্থাৎ 368 নম্বর আর্টিকেল দ্বারা কিন্তু এই ভারতীয় প্রস্তাবনাকে সংশোধন করা যেতে পারে। তো কোন কেস? এইটা কিন্তু কেশবানন্দ ভারতী কেস, এবং এই কেশবানন্দ মামলাগুলো কিন্তু, এই যে মামলা, এই ধরনের কিন্তু প্রশ্ন অনেক এসছে, অনেক প্রচুরবার এসছে 1973 সালের কেশবানন্দ কেস নিয়ে। তো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো নেক্সট, তারপরে আমরা কি দেখব, যে পরবর্তীতে 1976 হয়েছে, পরবর্তীতে 1976 সালে 42তম সংশোধনীর দ্বারা সংবিধানের প্রস্তাবনা অংশকে প্রথমবারের জন্য কিন্তু সংশোধিত করা হয়। এবং কি সংশোধিত করা হয়? সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই যে তিনটে শব্দ, এই তিনটে কিন্তু প্রস্তাবনায় যুক্ত করা হয়। তো কী হয়, 1976 সালের 42তম সংবিধানের সংশোধনের দ্বারা কিন্তু প্রথমবারের জন্য ভারতীয় যে সংবিধানের প্রস্তাবনা সেটাকে কিন্তু সংশোধিত করা হয়। এবং কি সংশোধন করা হয়? এই যে প্রস্তাবনার মধ্যে তিনটে ওয়ার্ড যুক্ত করা হয়। তো তিনটে ওয়ার্ড কি? সোশ্যালিস্ট, সেকুলার আর কিন্তু ইন্টিগ্রিটি। তো এই তিনটে কিন্তু যুক্ত করা হয়। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই পেজে যা যা করানো হচ্ছে। তো তারা স্ক্রিনশট নেওয়ার নেও, তারপর আমরা পরের পেজে যাই। তো চলো, বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিছু স্পেশাল ফিচার। তো এটা কিন্তু ডাব্লিউবিপিতে অতটা দেয় না, এটি কিন্তু যারা ডাব্লিউবিসিএসের জন্য বা সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের স্পেশাল ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তো গুরুত্বপূর্ণ কিছু ফিচার যেগুলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেখা যায়। তো কী দেখা যায়? প্রথমত আসি, লেন্দিয়েস্ট অ্যান্ড মোস্ট কম্প্রিহেন্সিভ রিটেন কনস্টিটিউশন, সবচাইতে দীর্ঘ এবং কিন্তু একটু জটিলও বটে, ঠিক আছে। তো এই ধরনের এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে ব্যালেন্স বিটুইন দ্য আমেরিকান স্টাইল অফ জুডিশিয়াল সুপ্রিমেসি, অর্থাৎ আমেরিকানের যে জুডিশিয়াল সুপ্রিমেসি তার ধরনের যে স্টাইল, সেই স্টাইলটাও ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেখা যায়। আবার কি দেখা যায়? ব্রিটিশ প্রিন্সিপাল অফ পার্লামেন্টারি সিস্টেম বা পার্লামেন্টারি সুপ্রিমেসি, আবার ব্রিটিশদের যে পার্লামেন্টারি সিস্টেম আছে সেই সিস্টেমে, অর্থাৎ এই দুটো সিস্টেমের সমন্বয়ই কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু দেখা যায় বা ভারতীয় সংবিধানে কিন্তু দেখা যায়। মানে খুব সুন্দরভাবে কিন্তু ব্যালেন্স করে তৈরি করা হয়েছে আমেরিকা এবং ব্রিটিশের মতো করে। তো নেক্সট, ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। আর তারপর কি আছে? সিঙ্গেল সিটিজেনশিপ, এটা তোমরা সবাই জানো যে এক নাগরিকত্ব, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর ইউনিফাইড জুডিশিয়ারি। তারপর কি আছে? ইট ইজ আ ব্লেন্ড অফ রিজিডি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এটা সম্প্রসারণক্ষম বা সম্প্রসারণ করা যায়। তো এটা কিন্তু ফ্লেক্সিবল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এটি কিন্তু আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিছু স্পেশাল ফিচার, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো নেক্সট আমরা যাব, বলছে মেজর বা স্পেশাল মেজরিটি, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম। যে স্পেশাল মেজরিটি বলতে আমরা কি বুঝি ইন্ডিয়ান কনস্টিটিউশনে? তো কী বলা হয়েছে এখানে? বলা হয়েছে স্পেশাল মেজরিটি মিনস, অর্থাৎ স্পেশাল মেজরিটি মানে হলো 2/3 মেজরিটি, 2/3 সদস্যের উপস্থিতি কোথায়? অফ দ্য মেম্বার্স অফ ইচ হাউস, প্রত্যেকটা হাউসেরই বা দুই কক্ষ, আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট কিন্তু দুটো কক্ষ নিয়ে তৈরি, উচ্চকক্ষ আর নিম্নকক্ষ, এবং দুই কক্ষেরই কিন্তু মিনিমাম 2/3 বা 2/3 উপস্থিতি অ্যান্ড ভোটিং, এবং ভোটও দিতে হবে, অ্যান্ড দ্য মেজরিটি মোর দ্যান 50%, এবং সেই মেজরিটি যেটা কিনা 50%-এরও বেশি, অফ দ্য টোটাল মেম্বার্স অফ দ্য হাউস, এবং 50% টোটাল মানে টোটাল দুই কক্ষ মিলিয়ে যতজন আছে তার 50% উপস্থিতি কিন্তু হলো স্পেশাল মেজরিটি। তো স্পেশাল মেজরিটি টার্মটা দিয়েও কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে, তো এটাও কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এইখানেই কিন্তু আমাদের যে প্রিয়াম্বেল পার্ট থেকে কিন্তু এর বেশি আর কিছু ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই। তো এটুকুই মোটামুটি যথেষ্ট আমাদের WBKP এবং রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার জন্য। তো তোমরা ডিটেলস চাইলে আরও ডিটেলসে পরে পড়ানো হবে। তো এরবার কিন্তু আমরা পরের পার্টে যাবো, অর্থাৎ কিন্তু 5 নম্বর পার্টে। তো 5 নম্বর পার্ট কিন্তু পরের ভিডিওতে আসবে। যারা সেই 5 নম্বর পার্টে দেখতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা কিন্তু বেল আইকনটিকে প্রেস করে কিন্তু অল করে দেবে, যাতে পরবর্তী ভিডিও বা অর্থাৎ 5 নম্বর 6 নম্বর এইসব পার্টগুলো যাতে রিলিজ হলেই তোমাদের কাছে নোটিফিকেশান সহজেই পৌঁছে যায়। এবং এই আজকের যে ভিডিও সেটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে কিনা তারাও উপকৃত হবে। তো এত অবধি ভিডিওটা দেখার জন্য কিন্তু তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা টেলিগ্রামে যুক্ত হতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশানে থাকা লিঙ্কের মাধ্যমে টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো।